পরন্ত বিকেলের এই শুভ লগ্নে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে সার্জন টিভি থেকে আমি সার্জন সকলকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আপনারা যাকে স্ক্রিনে দেখছেন তিনি সিলেটের জালালাবাদ ট্রেনিং টিচার ট্রেনিং স্কুল এন্ড কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসমুদুল্লাহ স্যার। আপনারা জানেন যে স্যার একটি প্রতিষ্ঠান নিজ চিন্তা নিজ উদ্যোগে তিনি সিলেটের উপশহর এরিয়ায় স্থাপিত করেছেন 1999 সালে। তো কার্যত আমাদের সাথে আজ স্যারের পরিচয়, যদিও আর এই পরিচয়ের পিছনের যে কারিগর কবি ফজলুর রহমান ফজলু ভাই আমাকে আজ স্যারের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। তো আমি স্যারকে আমার সার্জন টিভিতে সরাসরি লাইভে যুক্ত করছি আর স্যারের কাছ থেকে মূল্যবান কথা শুনবো। প্রথমে আমি স্যারকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। স্যার, এই মুহূর্তে আপনি সার্জন টিভির অগণিত দর্শকদের উদ্দেশ্যে আপনি যে মুখোমুখি হয়েছেন আপনার অনুভূতি প্লিজ। জি, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে সার্জন টিভির সিলেট প্রতিনিধি এবং জুবের আহমদ সার্জন, পোয়েট ফজলু সহ যারা আমার এই মন্তব্য নিবার জন্য এসেছেন, আজকের এই ভিডিও করতেছেন। আমি সিলেট বিভাগের প্রথম শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে, প্রশিক্ষক বৃন্দের পক্ষ থেকে, প্রশিক্ষণার্থী বৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি সার্জন টিভিকে এবং সার্জন টিভির সম্মানিত প্রতিনিধি জুবের আহমদ সাহেবকে এবং সংশ্লিষ্ট যারা আছেন সকলকে। আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমাকে যারা দেখছেন বাংলাদেশ থেকে এবং গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে, বিশ্বের যে প্রান্ত থেকে যে বা যারাই আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভেচ্ছা সংশ্লিষ্ট সকলকে। স্যার, আমি এবার আপনার মুখোমুখি হচ্ছি যে প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে একটু ওয়াকিবহাল করেন যে আপনি এই যে প্রতিষ্ঠানটি যে দাঁড় করিয়েছেন, যে সময় এই প্রতিষ্ঠান পুরো বিভাগ জুড়ে ছিল না, সেই সময় আপনি দাঁড় করিয়েছেন। আমাদেরকে যদি একটু ওয়াকিবহাল করতেন যে কিভাবে এই প্রতিষ্ঠানটি আপনি শুরু করেছিলেন বা এটার সূচনা কিভাবে করছিলেন বা এটার পিছনে, আমি জানি আপনি ছিলেন বা একজন শিক্ষার্থী হিসাবে ছিলেন সেই সময়, কিভাবে এটার যাত্রা শুরু করার প্রাক্কালে যদি সেই গল্পটা বলতেন প্লিজ দর্শকদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, সম্মানিত সার্জন টিভির প্রতিনিধি জনাব জুবের আহমদ সাহেব এবং সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি এই কলেজটা কিভাবে প্রতিষ্ঠিত হলো, প্রতিষ্ঠা করলাম, সেই সম্পর্কে আমি সংক্ষেপে যে কথাগুলো বলতে চাই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম। জুলজিতে এমএসসি পরীক্ষা দিয়ে আসার পর আমি ফলাফলের অপেক্ষায় আমি সিলেটেই ছিলাম। এমনি এক সময় এই অবসর সময় কাটানোর জন্যই ফলাফল প্রাপ্তির আগ পর্যন্ত শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মীরাবাজারে অনারারি শিক্ষক হিসাবে তখন যোগদান করি। তো শিক্ষা প্রতিষ্ঠানে যখন সেকেন্ডারি লেভেলের প্রতিষ্ঠানে যোগদান করেছি, তখন আমি ফিল করলাম যে আমি যদি একটা বিএড দিয়ে দিতাম, সেকেন্ডারি লেভেলে তো শিক্ষকদের প্রশিক্ষণ ডিগ্রি বিএড লাগে। তো এখন তৎকালীন সময়ে কিন্তু সিলেট বিভাগে বিএড প্রশিক্ষণ গ্রহণের জন্য কোনো বিএড কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ ছিল না। শুধুমাত্র একটা পিটি
ইনস্টিটিউট ছিল যেটা প্রাইমারি স্কুলের টিচারদের জন্য প্রযোজ্য, সেটা সুবিধাবাজারে তৎকালীন সময় ছিল, যেটা হাই স্কুলের টিচারদের জন্য প্রযোজ্য ছিল না। তখন এই চিন্তাই আমি তখন বাইড নামে বিএড প্রশিক্ষণের একটা সুযোগ ছিল, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডিস্টেন্স এডুকেশনের সংক্ষেপে এটার নাম ছিল বাইড। সেটা সিলেটে কোনো শাখা প্রশাখা ছিল না, ঢাকা টিটি কলেজে একটা শাখা ছিল। তখন ঢাকা টিটি কলেজে গিয়ে সেই বাইড নামক যে বিএড, সেই বিএডে আমি ভর্তি হলাম। ভর্তি হবার পরে আমি ঢাকা টিটি কলেজের ক্যাম্পাসে যখন পরীক্ষা দেই, ট্রেনিং মূলক ক্লাস করি, এমনি এক সময় দেখলাম টিটি কলেজ ক্যাম্পাসে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড কোর্সে ভর্তি চলছে বলে বাংলাদেশ টিচার্স ট্রেনিং কলেজ নামে একটা কলেজের ব্যানার দেখলাম, ভর্তির বিজ্ঞপ্তির ব্যানার। ওই ব্যানার দেখে তখন এই ব্যানার থেকে অ্যাড্রেস নিলাম যে ওই ফার্মগেট ইন্দিরা রোড অবস্থিত ছিল বাংলাদেশ টিচার্স ট্রেনিং কলেজ। তখন আমি কলেজের পরীক্ষা শেষ করে বিকালে ফার্মগেট ইন্দিরা রোড চলে গেলাম। আমার মনে আসলো যে বেসরকারি টিটি কলেজ যখন হয়, হওয়ার যখন একটা নিয়ম বিধান আছে, তাইলে তো আমার সিলেট বিভাগে যে টিটি কলেজ নাই, তাইলে আমি বিএড প্রশিক্ষণ গ্রহণ করার পরে সিলেট বিভাগে তো একটা টিচার্স ট্রেনিং কলেজ পড়তে পারি। তো সেই হিসাবে আমি এই ফার্মগেট ইন্দিরা রোড কলেজে গিয়ে সেখানে বসা অবস্থায় পাইলাম সেখানকার সেই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর মুজাম্মেল হক সাহেবকে। ওই মুজাম্মেল হক সাহেবের সাথে আমি শেয়ারিং করলাম যে স্যার, এই বেসরকারি টিটি কলেজ দেখলাম আপনারা ভর্তি বিজ্ঞপ্তি দিচ্ছেন, এই কলেজ কিভাবে পড়তে হয় বা করলেন স্যার। তো তখন উনি বললেন যে আমি এই কলেজ করার জন্য 1992 সালে জাতীয় সংসদে বিল পাস হয়ে একটা কলেজ করবার আইন হয়েছে, সেই আইন মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই কলেজের অধিভুক্তি দেয় এবং অধিভুক্তির জন্য আবেদন করতে হয়। তো আবেদনের শর্ত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিন্টেড আবেদনের একটা ফর্ম আছে এবং এই ফর্মের সাথে সংযুক্তি দিতে হয় যে নতুন কলেজ করতে গিয়া তো নিজস্ব বিল্ডিং নাও থাকতে পারে, সেই অবস্থায় একটা বিল্ডিং ভাড়া নিয়ে ভাড়া নামা এবং কলেজের একটা অর্গানাইজিং কমিটির তালিকা, একটা শিক্ষক তালিকা আর অধিভুক্তির ফিস সহ আবেদন করতে হয়। তো উনি যেভাবে গাইডলাইন দিল সেইভাবে আমি নিয়ত করে রাখলাম, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে নিলাম যে আমার যখন বিএড কমপ্লিট হয়ে যাবে তখন আমি বিএড দিলাম ঢাকায় এসে, আমার সিলেট অঞ্চলের মানুষ ঢাকায় এসে প্রয়োজনে বিএড করতে পারবে। সেই হিসাবে যদি সিলেটে একটা কলেজ করে নেই, তাইলে সিলেটের সম্মানিত শিক্ষক সমাজ সিলেটে বসেই বিএডটা ডিগ্রি অর্জন করতে পারবেন। তো সেই হিসাবে আমি বিএড কমপ্লিট করার পরে আমি 1998 সালে আমি করলাম ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রাপ্তির জন্য আবেদন করলাম এবং তখন আমার সাথে সহযোগিতায় শিক্ষাবিদবৃন্দ ছিলেন আমার সম্মানিত স্যার প্রফেসর আজিজুর রহমান লস্কর স্যার, প্রফেসর আহমদ হোসেন স্যার, প্রফেসর আতাউল হক লস্কর স্যার এবং তৎকালীন সময়ে এক পর্যায়ে আমাদের মুক্তাবি সুন্নুর সাহেবকে সম্পৃক্ত করেছিলাম। এই ধরনের আরো অনেক শিক্ষাবিদ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন, আর যার ফলশ্রুতিতে আমি ওনাদের যে সময় যার যতটুকু সহযোগিতা পেয়েছি এই কলেজ উদ্যোগ এবং প্রতিষ্ঠায় সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই 25-26 বছরের যাত্রায় অনেকেই অনেক সহযোগিতা করেছেন এবং বর্তমানে আমাদের কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসাবে লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর সাইফুল কবির চৌধুরী সাহেব আছেন বর্তমানে গভর্নিং বডিতে এবং বর্তমান গভর্নিং বডিতে ডাক্তার নুরুল আফসার, প্রফেসর ডাক্তার নুরুল আফসার বদরুল সাহেব আছেন এবং প্রফেসর ডাক্তার হুসাইন আহমদ সাহেব সহ আরো অনেকেই বর্তমানে আপনি যখন এই প্রতিষ্ঠান শুরু করার চেষ্টা করলেন তখন এই কাজে কোনো বাধা বিপত্তি আসলো কি যদি বলতেন? কারণ সব ভালো কাজে কিন্তু
বাধা বিপত্তি থাকে, সেক্ষেত্রে আপনার উপর কোনো বাধা বিপত্তি বা কেউ এরকম করছিল কি না যদি বলতেন বা সেই রকম একটি সময় আপনি যে এইরকম একটি বিশাল একটা প্রতিষ্ঠান দাঁড় করিলেন, আপনার এই স্মৃতিটুকু আমরা জানতে চাই। আসলে সার্জন টিভির সম্মানিত প্রতিনিধি ভাই জুবের সাহেব, জুবের আহমদ সার্জন আসলে যে কোয়েশ্চনটুকু করেছেন, এই কোয়েশ্চন করার যৌক্তিক, রিজনেবল, কারণ পিছনের দিকে তাকিয়ে পিছন থেকে শিক্ষা নেওয়া যায়, ভবিষ্যতের পথ পরিক্রমা পাওয়া যায়। অন্ধকার থাকলেও এর থেকে আলো পাওয়া যায়, আলো থাকলে তো আরো আলোকিত হয়। তো পিছনের দিকে তাকালে কিন্তু আপনি যে প্রশ্ন করছেন অত্যন্ত সুন্দর যৌক্তিক প্রশ্ন, যে ভালো কাজে তো বাধা থাকে। হ্যাঁ, বাধা ছিল, সঠিক বাধা ছিল, অনেক বাধার পাহাড় ডিঙ্গিয়ে এই কলেজে এই পর্যায়ে এসেছে, এবং ওই বাধার মধ্যে এত প্রচন্ড বাধা অতিক্রম করতে হয়েছে যে কোনো সময় দেখা গেছে যে আমি একাই, একমাত্র আল্লাহ আছেন আমার সাথে, আমি আছি, বাকি সবারই সহযোগিতা ছিল। এবং বাধার মধ্যে এমন প্রচন্ড বাধাও এসেছে যে এই বাধাগুলো মহান রব্বুল আলামিন সর্বমলের সহযোগিতার মাধ্যমে এই বাধা ডিঙ্গিয়ে উঠার তৌফিক দিয়েছেন, এবং সব বাধার পাহাড় ডিঙ্গিয়ে কলেজ উন্নতির দিকে, অগ্রগতির দিকে এগিয়ে চলেছে। আমি যদি আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি স্যার, যে প্রথম এই দিকের যে স্টুডেন্ট ছিলেন, কতজন শিক্ষার্থী দিয়ে আপনারা যাত্রা শুরু করেছিলেন? আসলে প্রথমে 1999 সালে যে সময় কলেজের এডমিশন দিব, তখন আমরা অধিভুক্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছি। আবেদনপত্র জমা দেওয়ার পরে তখনকার যে অর্গানাইজিং কমিটি, সেই কমিটিতে আমি উপস্থাপন করেছি যে ভর্তি দিয়ে দিব। তো সেই কমিটিতে সম্মানিত শিক্ষাবিদ স্যার ছিলেন সভাপতি হিসেবে। স্যার বলছেন, স্যার আবার আমার সরাসরি এমসি কলেজের স্যারও ছিলেন, বলছিলেন যে তুমি অধিভুক্তি পাও নাই, ভর্তি কেন দিবে, কোথায় দিবে? আমি বললাম, স্যার আসলে 7 মন গিয়ে আর রাধায় আসবে দিয়ে দিই স্যার ভর্তি, অধিভুক্তি তো আবেদন করছি, অধিভুক্তি তো দিবেই ইনশাআল্লাহ, আমাদের সিলেট বিভাগে কলেজ নাই। তো সেই হিসাবে স্যার দিয়ে দিই। তো স্যারকে কনভিন্স ম্যানেজ করে বিজ্ঞপ্তি একটা দিয়ে দিলাম অধিভুক্তির, সরি অ্যাডমিশনের, ভর্তির বিজ্ঞপ্তি। তখন ফাঁকা অবস্থায় আবেদন করছি, অধিভুক্তি পাই নাই। তখন মজার বিষয় হলো, আল্লাহর অশেষ শুকরিয়া যে সাহসে লক্ষ্মী 125 জন ভর্তি হয়ে গেল। আর 125 জন ভর্তি হওয়ার বাদে 125 জন ভর্তি হওয়ার বাদে এখন তাদের ক্লাসটা শুরু করলাম, ট্রেনিং শুরু করে ফেলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুল রেগুলেশন অনুসারে। এখন যেই রেজিস্ট্রেশনের সময় আসছে, এখন চিন্তা করলাম যে এখনো অধিভুক্তি পাইলাম না, এখন ওদেরকে পরীক্ষা কেন্দ্রে নেওয়াই। তখন এর পর্যায়ে অধিভুক্তি পাইলাম, কিন্তু অধিভুক্তি পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় দিল 2001 সাল থেকে, অথচ আবেদন করছিলাম 1999-2000-এ, কিন্তু দিল 1 বছর পরের অধিভুক্তি। এখন তো বিপদে বললাম যে এদেরকে নিয়ে কি করবো। তখন ওই 125 জনের ভর্তি এবং রেজিস্ট্রেশনের বিশেষ অনুমতির জন্য একটা আবেদন বিশ্ববিদ্যালয় বরাবরে দিলাম। দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় আর একটা বিশেষ অধিভুক্তি, বিশেষ অনুমতি দিল, স্পেশাল পারমিশন দিল এই 125 জনের রেজিস্ট্রেশন এবং পরীক্ষা নেওয়ার। যার ফলে এই প্রথম ব্যাচে 125 জনকে বিশেষ অনুমতির মাধ্যমে পরীক্ষা দেওয়াইলাম। এবং আপনারা ওই আমাদের কলেজের এই বিগত 2 যুগের ফলাফল, এই ফলাফল চার্টে আছে, ওই চার্ট পর্যবেক্ষণ করলে দেখবেন যে এখানে এই 92 জন রেজিস্ট্রেশন পর্যন্ত, ফর্ম ফিল আপ পর্যন্ত 92 জন করছে, আর 24 জনে পাস করছে।
24 জনে পাস করছে সেই সময়ে। এবং এর কারণ হলো যে অধিভুক্তি নাই, অনিশ্চয়তা, এর জন্য সেই শিক্ষার্থীরাও কিন্তু ভালোভাবে প্রস্তুতি পড়ালেখা করে নাই। আর তখন তো আমি যে টিচার যে দাঁড় খরচ করে জোগাড় করছি, আমি নিজে বিএড করছি উন্মুক্ত থেকে, ঢাকা থেকে। আমি যাদেরকে টিচার হিসাবে দিচ্ছি ওনাদেরও অনেকের নিজের বিএড টিএড নেই, যার ফলে তারা আমরা তখন পাওয়া যায় নাই, যার ফলশ্রুতিতে ওই গেছে কিন্তু রেজাল্টটা খারাপ হয়েছে। এবং ফলাফল কত পার্সেন্ট ছিল? 26% মনে হয় ফলাফল ছিল। তো সবচেয়ে খারাপ ফলাফল এই বছর ছিল। এই বছর আমাদের ফেইলের বছর। আর এই ফেইলার ইজ দি পিলার অফ সাকসেস। এই ফেইলটা পিলারে পরিণত হয়েছে। বর্তমানে আমাদের 100% পর্যন্ত রেজাল্ট আছে। এরপর থেকে কার্যত স্যার আর কোনো বেগ পেতে হয়নি আপনাদের, এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং ক্রমান্বয়ে লাফিয়ে উপর দিকে উঠা শুরু হয়েছে। আরেকটি জায়গায় প্রশ্ন করি, যখন করোনাকালীন সময় ছিল, আপনি কি জানলে খুশি হবেন, আমরা কোভিডের সময় আমাদের সার্জন টিভি প্রতিষ্ঠা করি। এরপর থেকে আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করা, আর এই লক্ষ্য নিয়ে আজকে আমি আসলে এখানে আসি। আমি আরো আগে আসতাম, আমার কবি ফজলুর রহমান ফজলুর সাহেব অনেক সময় অন্যরকম ব্যস্ত হয়ে পড়েন, যে কারণে আমাকে স্মরণ করতে পারেন। আজকে হয়তোবা কাকতালীয় ভাবে তিনি যদি ফোন করতেন না, তাহলে আজও হয়তো মিস করতাম। আমি প্রশ্ন করছি স্যার, যে এই যে কোভিডের সময় কি আপনাদের কার্যক্রম ছিল, অব্যাহত ছিল, নাকি কোনোভাবে ব্যাঘাত ঘটেছিল? আলহামদুলিল্লাহ, এই সার্জন টিভিকে অনেক ধন্যবাদ, জুবের আহমদ সাহেবকে ধন্যবাদ। খুব সুন্দর একটা টেকনিক্যাল তাত্ত্বিক প্রশ্ন করেছেন। এই কোভিড-19 এটা বিশ্বজুড়ে একটা মহামারী ছিল, এবং এই মহামারীর মধ্যে মানুষ যার ঘরে বসা ছিল। এই সময় পিতা পুত্রের লাশ স্থাপন করতে, পুত্র পিতার লাশ স্থাপন করতে বলতো, তার কাছে যায় নাই। এমনি একটি অমানবিক অবস্থা তখন বিরাজ করেছিল। এই অবস্থায়ও মহান রব্বুলের আল্লাহর অশেষ শুকরিয়া। ইংরেজিতে একটা কথা আছে, where there is a will there is a way। ইচ্ছা থাকলে উপায় হয়। সুতরাং আমি, আমার কলেজের গভর্নিং বডি, আমার সম্মানিত প্রশিক্ষক সমাজ, সকলের অদম্য ইচ্ছা, আন্তরিকতা থাকার কারণে আমরা বর্তমান গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের যুগে মহান রব্বুল আলামিনের যে দান অবদান, এই যে আইসিটির ডেভেলপমেন্ট, অনলাইনে তখন আমরা ক্লাস করেছি, এবং দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা তখন ভর্তি হয়েছে, তখন তারা ঘরে বসে ক্লাস করেছে, এবং তখন অনলাইনে ক্লাসও করেছি, অনলাইনে পরীক্ষাও নিয়েছি, অনলাইনে ফলাফলও দিয়েছি। দ্বারের কাছে আসা লাগে নাই, অসুবিধা হয় নাই। এই গতিতেই চলছে। আপনারা ওই ফলাফল চার্ট দেখলে বুঝতে পারবেন, কোভিড-19 বছরেও আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা আগামীতেও। আমি এরই আলোকে একটি প্রশ্ন রাখতে চাই স্যার। আমাদের যদিও লম্বা হচ্ছে লাইভ, তবে এটা শিক্ষণীয় বিষয়, যে সেই সময়ে যখন হাতে হাতে স্মার্টফোন আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো সরকার কর্তৃক, যে কোভিডের সময় তোমাদের পড়ালেখা তোমাদের বাসায় মোবাইলের মাধ্যমে করতে হবে, এরপর থেকে যেটা হলো, এখন আমরা দেখলাম যে শিক্ষার্থীরা মোবাইলের প্রতি আসক্তি লাভ করছে। আর এই বিষয়টি একটা সময় আমাদের কোন একটি সিম্পোজিয়ামে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাফর ইকবাল স্যার বলেছিলেন যে খুব দূরে নয়, একটা সময় সামনে আসছে যে বাচ্চারা মাদক দ্রব্যের চেয়ে ভয়াবহ আসক্তিতে লাভ করবে মোবাইল। আমি সেটা আজকে একদম দেখতেও পাচ্ছি। এই প্রসঙ্গে আপনাদের টিচার ট্রেনিং কলেজের এরকম কোনো দিক নির্দেশনামূলক কোনো কার্যক্রম রয়েছে কি, যেখানে শিক্ষার্থীদের সম্পূর্ণ মোবাইল ব্যবহারে নিষিদ্ধ বা এরকম কার্যক্রম আপনারা পরিচালনা করে থাকেন কি? প্লিজ। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর, সময় উপযোগী, খুব টেকনিক্যাল একটা কোয়েশ্চেন করেছেন। আসলে এই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একদম স্মল অর্গানিজম, যেগুলা মাইক্রোস্কোপিক অর্গানিজম, আল্ট্রা মাইক্রোস্কোপিক অর্গানিজম, অতি অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এমন কিছু অণুজীবও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং এর মধ্যে এই যে কোভিড-19 করোনা ভাইরাস, এটাও কিন্তু তাকে আল্ট্রা মাইক্রোস্কোপ ছাড়া, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া তাকে দেখা যায় না। এবং প্রতিটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। শুধু সৃষ্টির ব্যবহার
ব্যবহার যখন মানুষ করে, যেমন একটা চুরি যেভাবে যদি তাইলে মানুষকে খুন করে তার সম্পদ নিয়ে যায়, আর ডাক্তারের হাতে যখন পড়ে তখন ডাক্তার শরীরের বিষাক্ত অংশ কেটে ফেলে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এই চুরি মৃত্যুর কারণও হইতে পারে, মৃত্যুর জীবনের কারণও হতে পারে। ঠিক তদ্রূপ ভাবে এই যে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির অবদান, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি দিয়েছেন, মোবাইল দিয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, যে মোবাইলের কারণে এই পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। এই মোবাইলের যে এই চুরির মতো যে মোবাইলের যে ব্যবহার, এই ব্যবহারটা সৎ ব্যবহার যাতে করা হয়। আমরা সম্মানিত শিক্ষক সমাজকে, যাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি, প্রশিক্ষণ শব্দের অর্থ হলো প্রকৃষ্ট রূপে শিক্ষণ, উত্তম রূপে শিক্ষাদান, এবং এই শিক্ষণের ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা শিক্ষক সমাজকে সব সময় আমরা মোটিভেশন দিয়ে থাকি যে এই অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবহার যাতে ছাত্রছাত্রীরা সৎ ব্যবহার করে, যাতে অপব্যবহার না করে। অ্যান্ড্রয়েড মোবাইলের যে খারাপ দিক আছে, ডিমেরিট গুলো আছে, এগুলা থেকে যাতে বর্জন করে এবং মেরিট গুলাকে যাতে গ্রহণ করে। তো সেই হিসাবে আমরা যে মোটিভেশন দিয়ে থাকি, এবং এই মোটিভেশন আমাদের সম্মানিত শিক্ষক সমাজ দিয়ে থাকেন, যার ফলশ্রুতিতে নেগেটিভ সাইড থেকে আমরা রক্ষা পাচ্ছি এবং পজিটিভ সাইড গুলাকে আমরা কাজে লাগাবো। যেমন মহামারীর সময় আমাদের ট্রেনিং আটকাইলো না এই মোবাইলের কারণে। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই তো ঘরে বসে ক্লাস পরীক্ষা সবকিছু দিয়ে দিল, নিয়ে নিলাম, রেজাল্ট হয়ে গেল, যার ফলে বন্ধ তো, শিক্ষা তো বন্ধ হয় নাই। এইভাবে ইনশাআল্লাহ এটাকে আমরা কাজে লাগাবো এবং আমাদের সম্মানিত শিক্ষক সমাজ আপনাদের সেই মোটিভেশন। আমি আজকের এই দিনে যদি জিজ্ঞাসা করি, আপনাদের এই জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কতজন রয়েছেন যদি বলতেন, বা শিক্ষক সংখ্যা কতজন নিয়ে আপনারা কাজ করছেন যদি বলতেন। আমাদের বর্তমান যে ব্যাচ ফাইনাল পরীক্ষা দিচ্ছে, এই ব্যাচে 160 জন শিক্ষার্থী আছে, কিন্তু আমাদের আসনে 200 আসন, 160 জন আছে, মানে আসনটা ফিল আপ হয় নাই। আমাদের কলেজ জীবনে কিন্তু আমাদের আসন ফিল আপ হয়ে 200 ওভার হয়েছে 2 বার, আর বাদ বাকি কিন্তু আসন অনেক সময় ফিল আপ হয় না। এবং এর কারণ হলো যে আমাদের একসময় তো আমাদের সিলেট বিভাগের প্রথম টিটি কলেজ ছিল এবং প্রথম ব্যাচেই 125 জন ভর্তি হয়ে গেছে এই অনিশ্চয়তার মধ্যেও। কিন্তু এরপরে আমাদের সিলেটের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্রাঞ্চ, সরকারি টিটি, বেসরকারি টিটি থাকায় আসলে ডিস্ট্রিবিউশন হয় এক। আর হলো আমাদের এই প্রথম টিটি কলেজ হিসাবে বিএড দিতে অনেক বিএড শিক্ষকের বিএড দেওয়া তো 2 বার দিবেন না, একবারই দিবেন, এটা এক। আর আরেকটা বড় একটা কারণ হলো আমাদের সিলেট বিভাগের একটা রোগ হলো আমাদের সামাজিক যে বিদেশমুখিতা। আমরা শিক্ষক সমাজ, ওই যেমন গত বছর, আগের বছর যে স্টুডেন্ট ভিসা ওপেন হইলো, তখন শিক্ষকরা স্টুডেন্ট হয়ে ইউরোপ আমেরিকা চলে গেছেন অনেক। যার ফলে কিন্তু আসলে যেভাবে ভর্তি হওয়া উচিত এইভাবে ভর্তি। এই যে দুর্যোগেরও বেশি সময় ধরে যে স্যার এই প্রতিষ্ঠানে আপনি আছেন, আপনার শিক্ষাকে এই মুহূর্তে কে কোথায় আছে, এরকম ভালো জায়গায় রয়েছে যদি একটু বলতেন। আপনার দৃষ্টান্ত স্বরূপ দিয়ে আপনাদের এখান থেকে সে ট্রেনিং নিয়ে আজকে বলেন কোন কলেজ, কোন স্কুল প্রধান হিসেবে কাজ করছেন, ভালো মানের শিক্ষক যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে বিএড ট্রেনিং গ্রহণ করে আসলে আমাদের সিলেট বিভাগ এবং বাংলাদেশ এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন শিক্ষা প্রশাসনের দায়িত্বে আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন, কলেজের প্রিন্সিপাল আছেন, এরপরে অনেক
প্রশিক্ষণার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে মাস্টার ট্রেনার আছেন। মাস্টার ট্রেনার হলেন তারা যারা শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন, ওনাদেরকে মাস্টার ট্রেনার বলা হয়। সরকারি পর্যায়ে কিন্তু মাস্টার ট্রেনার হিসেবে গণ্য করা হয়। এবং আমাদের এই সিলেট বিভাগের প্রথম এই টিটি কলেজ, জালালাবাদ টিটি কলেজের মান কোয়ালিটি আসলে বেসরকারি হলেও সরকারি সব নিয়ম কানুন পালন করা হয়, বিশ্ববিদ্যালয়ের রুল রেগুলেশন পালন করা হয়, যথারীতি পালন করা হয়। আমার সম্মানিত প্রশিক্ষক সমাজ, আমার সহকর্মী যারা আছেন তারা খুবই আন্তরিক এবং তারা খুব পরিশ্রম দেন, শ্রম দেন। আর যেহেতু লিডার দৌড়াইলে যেভাবে কর্মী দৌড়ায়, প্রশিক্ষক দৌড়ায়, যেভাবে প্রশিক্ষণার্থী সেভাবে দৌড়ায়, পরিশ্রম দেয়, যার ফলশ্রুতিতে এখান থেকে টিচিং মেথোডোলজি, ইউজ অফ টিচিং এইডস, নিউ টিচিং আইডিয়াস, এই সবগুলা আয়ত্ত রপ্ত করতে পারে বিদায় যে যেখানে যায় সে সেখানে কিন্তু আপগ্রেড হয়ে যায়, আপলিফট হয়ে যায়। তার যোগ্যতায় তাকে তার প্রশিক্ষণের যে গুণ, যে তার কর্মের যে হাতিয়ার, সে তার হাতিয়ার থাকার কারণে সে কিন্তু এমনিতেই এগিয়ে যায়। যার ফলশ্রুতিতে বিভিন্ন পর্যায়ে আমি তো এই মুহূর্তে দুইজন শিক্ষার্থী পেয়েছি, একজন ডক্টর দিদার চৌধুরী, জি জি, এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার তিনি প্রাধ্যক্ষ হিসাবে আছেন। আর আমার সাথে এসেছেন সময়ের জনপ্রিয় কবি ফজলুর রহমান ফজলু। এই নামগুলো আমার বলতেই হবে। আমি বলছিলাম যে আপনার কাছ থেকে জানতে যে আপনার শিক্ষার্থী এই মুহূর্তে কোন প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে আছেন, ভালো শিক্ষক বা পেশায় আছেন, এরকম জানা থাকলে বলতেন দর্শকদের। আসলে সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমার এই প্রতিষ্ঠান থেকে বিএড ট্রেনিং দিয়ে ডক্টর দিদার চৌধুরী বর্তমানে আলিয়া মাদ্রাসা আছেন এবং এর আগে কিন্তু মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। তার আগে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ছিলেন। উনি কিন্তু অনেক অবদান রেখেছেন এবং টিচার্স ট্রেনিং কলেজকে এগিয়ে নিবার জন্য অনেক অবদান রেখেছেন। এবং এই টিচার ট্রেনিং কলেজে যে চৌধুরী মামুন আকবর ছিলেন, তিনিও কিন্তু আমার এখান থেকে বিএড করে গেছেন। অবশ্য তিনি কমপ্লিট করতে পারেন নাই ঘটনাচক্রে। তো আর উনি লক্ষ্মীগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক। আসলে একজন মান্যবর কবি, উনি কিন্তু এত সুন্দর সোনেট রচনা করে ফেলতে পারে, যে কারো নাম দিয়ে একটা সোনেট রচনা করে ফেলে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা কবিতা, উনার কথাগুলাই যেন কবিতা। এই উনিও কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি সাল থেকে এই মুহূর্তে দেখছি যে তিনি মোবাইল বের করেছেন। নিশ্চয়ই আপনাকে নিবেদিত করে কোনো কবিতা হয়তো আবৃত্তি করতে চাচ্ছেন, আমরা তার কবিতা একটু শুনে নিই প্লিজ। জি 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 জি। আসসালামু আলাইকুম। আমি গর্ববোধ করছি যে আজকে এই শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় সিলেটের প্রথম বেসরকারি, এটার সাথে আমার বিকশিত হয়েছিল 2003 সালে। আমি বিএডে ভর্তি হয়েছিলাম। আর ভর্তির অভিজ্ঞতাতে স্যারের সাথে আমাদের সম্পর্ক হয়েছিল। আর প্রায় 25 বছরের কাছাকাছি হয়ে গেছে। আপনাদের স্যারের সাথে সুসম্পর্ক এখনো আমার রয়ে গেছে। আমি সিলেট আসলে বছরে 2-4 বার 10 বার স্যারের এখানে আসি। প্রতিদিন 2-4 দিন পর পরই তাদের সাথে টেলিফোনেও কথা হয়। তার তো বিভিন্ন দিনে আমাকে স্মরণ করে আসেন, দেখে আসেন। এটা একটা অন্তরঙ্গ সম্পর্কে রূপান্তরিত হয়ে গেছে। আর আমি স্যারকে যেমন দেখেছি তারই আমাকে একটা কবিতা তাদের সামনে উপস্থাপন করছি। যেমন দেখেছি প্রফেসর ডক্টর হাসমতুল্লাহ স্যারকে, গুল টুপি মাতে তসবিহ হাতে দীর্ঘ কায়েম হল, সুজুতা পায় সুটকুট গায়ে মুখে দাঁড়িয়ে বহল, মধুমাখা কথা আইনস্টাইন মাতা উত্থিত তর্জনী, কর্ম বিচক্ষণ অতি উদার মন করণ জ্ঞানী, হাস্য রসিক ভদ্র অমায়িক বিরল সাধারণা, বিনম্র বচন সরস সম্ভাষণ বাবেরি আলপনা, সিলেট সিটি জালালাবাদ টিটি শিকনে উন্নত ফর্মুলা, তিনি কেউ নন আত্মারি আপন প্রফেসর হাসমতুল্লাহ, বনেদি সন্তান নন্দিত মহান, অহংকার বাংলার
কবি ফজলু গানে জ্ঞানী গানের প্রশংসা করি। বাহ বাহ, চমৎকার চমৎকার একটা কবিতা আমরা এই মুহূর্তে শুনে নিলাম। সুপ্রিয় দর্শক, আমাদের আয়োজন একদম শেষ পর্যায়ে। আমি স্যারকে বলবো, আমাদের আয়োজন লম্বা হলে আমরা আসলে আয়োজনটা দেখতে চাই না। তো আমরা যদি বলি স্যার যে এই মুহূর্তে সমগ্র বিশ্ব থেকে কার্যত আপনাকে দেখছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, 24 পরগনা থেকে পাঞ্জাব, বোম্বে থেকে ম্যানচেস্টার, ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত বাংলাদেশি বাঙালি এবং এই প্রতিষ্ঠান থেকে যারা এই অধ্যয়ন করে গেছেন, তারা দেখছেন, পরবর্তী দেখবেন, তাদের উদ্দেশ্যে শেষ লগ্নে কি কথা বলে আপনার কথা শেষ করতে চান প্লিজ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সার্জন টিভির সম্মানিত প্রতিনিধি জনাব জুবের আহমদ সার্জন এবং পয়েট ফজলু বাউল সালেহ আহমদ আর প্রতিভা নাট্যমঞ্চ সাব্বির আহমদ শাওন এবং বাংলাদেশ এবং বিশ্ব থেকে আমাকে যারা দেখছেন, আমার কথা যারা শুনছেন, সকলকে সিলেট বিভাগের প্রথম টিটি কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি সার্জন টিভিকে, জুবের আহমদ সাহেবকে এবং সংশ্লিষ্ট সকলকে। আমাদের এই সিলেট বিভাগের এই প্রথম টিটি কলেজ উদ্যোগ প্রতিষ্ঠা লগ্নে যে ভালো কাজ করতে যে বাধা থাকে, এই বাধা ডিঙ্গাইতে গিয়ে এক পর্যায়ে কোনো এক সময় আমি ওই বাধার প্রাচীর ডিঙ্গাই, তখন আমার ওয়াইফ মোনাক্কা আক্তার চৌধুরী, উনি এক সময় মীরাবাজার জামিয়ার উনি শিক্ষিকাও ছিলেন, উনিও মাস্টার ডিগ্রি, বিএড, এমএ ডিগ্রি হোল্ডার, কোয়ালিফাইড লোক এবং উনি অত্যন্ত বিচক্ষণ লোক। আমি উনার কথা এই জন্য স্মরণে আনতে চাই যে সময় আমি ওই কলেজের এই বাধায় পড়ে হাইকোর্টে শরণাপন্ন হতে গিয়ে ঢাকায় গিয়ে আমি কোথায় আছি, উনি সিলেটের সব হোটেল গুলাতে ফোন ফান দিচ্ছেন। তখন 17 একটা নাম্বার ছিল, ওই নাম্বারে ফোন দিলে যে কোনো নাম্বার 17 বলে দিত টিএনটির। তো 17 ফোন করে উনি ঢাকার সিলেটি হোটেলের ফোন নম্বর নিয়েছেন, নিয়ে আমাকে ঢাকার সিলেটি হোটেল খুঁজতে খুঁজতে ফোনে আমাকে আবিষ্কার করছেন উনি কমলাপুর স্টেশনের পাশে হোটেল আল ফারুকে আমি আছি। আল ফারুকের ম্যানেজারকে বলছেন যে এই নামে কোনো লোক এখানে উঠছেনি, তখন বলছে যে হ্যাঁ উঠছে। তো এটা একটা স্মরণীয় ঘটনা। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার ওয়াইফ মোনাক্কা আক্তার চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। অনেকেই সহযোগিতা করেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তো আসলে আমাকে যারা দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, এর মধ্যে অনেকের কিন্তু নাম আমি উচ্চারণ করতে পারতেছি না, বয়সের কারণে আসলে স্মরণে থাকে না, এজন্য অনেক কিছু নিবেন না যাদের নাম উল্লেখ করতে পারতেছি না। বিভিন্ন পর্যায়ে কিন্তু শিক্ষা প্রশাসনে বিভিন্ন দায়িত্বে আছেন। আমি যদি এই মুহূর্তে নামটা উচ্চারণ করতে পারতাম আমার খুবই ভালো লাগতো। যেভাবে একটা ক্লাসে শিক্ষক যদি ছাত্রের নাম ধরে ডাকেন, ছাত্র খুব খুশি হয় এবং আমরাও প্রশিক্ষণের সময় আমরা শিক্ষকদেরকে শিখাই যে নাম ধরে ছাত্রকে ডাকতেন, ছাত্র খুশি হবে। কিন্তু এটা আমার একটা ব্যর্থতা যে আমি যে এখন বলতে পারতেছি না। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। তো আমার অত্যন্ত ভালো লাগে, আমি আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি যে এই ছোট্ট একটা উদ্যোগ, যে একটা বিভাগে টিটি কলেজ ছিল না, এই টিটি কলেজ করবার কারণে যে আমি শিক্ষক সমাজের প্রশিক্ষণের ক্ষেত্রে আমি যে চেষ্টা করতেছি, এটা আমার অত্যন্ত ভালো লাগে। আমি আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি এবং আমাকে সবাই দোয়া করেন। এজন্য আমি এই 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যাওয়ার পরেও আল্লাহ আমাকে
এত সক্ষম রেখেছেন, এখন আমার কোনো ডায়াবেটিস রোগ নাই, প্রেশারও ধর্তব্য কোনো প্রেশার নাই, আমি চলায় ফিরায় ঢাকার গায়ে দৌড়াদৌড়ি চলাফেরা সেই যুবকের নিয়ে এখনো চলছে। এবং আমাকে আমার অনেক সম্মানিত শিক্ষক সমাজ প্রশিক্ষণার্থী হিসেবে আমাকে পুরাতন শিক্ষক যারা আসেন মাঝে মধ্যে কালে বদলে এসে বললেন যে স্যার ওই যে 20 বছর আগে স্যার আপনাকে যেভাবে গেছিলাম আপনি যে এইভাবে স্যার, আপনি তো এভারগ্রিন স্যার, আপনি চিরযুবক স্যার, এইভাবে বললেন। আমার অন্তরটা আসলে শীতল হয়ে যায়। আমার সম্মানিত শিক্ষক সমাজকে আমাকে যে এত স্নেহ করেন, এত মায়া করেন, এবং এর মধ্যে এই পোয়েট ফজলুর রহমান এই এত বছর যাবৎ আমাকে ভুলতে চান না। আসলে এই বিষয়ে আমাকে দাওয়াত করেন, উনার এলাকায় যাই, আমি কোনো কাজে উনার এলাকায় গেলে উনি কিন্তু জানি না যে উনি মিস করে না, সব কিছু ফেলে চলে আসে। ওই সেদিন কিছুদিন আগে গেছি 12টা করি শীতালং স্যার এখানে গেছি, উনি চলে আসছে। ওই জন্য আমি দোয়া করি ফজলুর রহমান ফজলুকে আল্লাহ নেক হায়াত দান করুন, এবং ওনার লেখনীতে ওই উনি মদিনায় গেছে, মক্কায় গেছে, লেখালেখি করছে, উনাকে দেখতে মনে হয় না এরকম, লেখনীতে যেরকম দেখতে এরকম মনে হয় না। যেমন উনি যদি টুপি দাড়ি থাকতো তাইলে মনে হইতাম যে, কিন্তু টুপি দাড়ি নাই, কিন্তু উনার কলমের মধ্যে টুপি দাড়ি আছে। কলম দিয়ে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুল এইসব উনি উনার লেখনীতে আছে। উনার লেখনীতে আল্লাহ আল্লাহ রসুল সবসময় স্মরণ করেন। তো আসলে এই জোরে পড়া আসলে কিন্তু অনেক শিক্ষক জোরে পড়েন, কিন্তু এই জোরে পড়ার করবার জন্য আমি যেমন এই মুহূর্তে ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করতেছে, এবং ফর্ম ফিল আপ যারা এখন পর্যন্ত করে নাই, এটা প্রিন্সিপালের দায়িত্বের পর্যায়ে পুরোপুরি পড়ে না। কারণ টিটি কলেজের প্রিন্সিপাল মাস্টার ডিগ্রি, বিএড ডিগ্রি, এমএড ডিগ্রি না হইলে হয় না। আল্লাহর অশেষ শুকরিয়া, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পিএইচডি ডিগ্রিও একটা দান করেছেন। কিন্তু এত সত্ত্বেও আমি সম্মানিত শিক্ষক সমাজের উপকার করবার জন্য আমি আমাকে কোনো ছোট হয়ে যাব মনে করি না, আমি নিজেও ফোন দিই। তো ফর্ম ফিল আপ এখন পর্যন্ত যদি একজন করে নাই, আমি নিজে ফোন দিছি, আসেন ফর্ম ফিল আপ করেন। কারণ ফর্ম ফিল আপ না করলেই তো জোরে পড়বে। এই জন্য জোরে পড়ার চেষ্টা করি, এবং শিক্ষক সমাজকেও প্রশিক্ষণের ক্ষেত্রে আমি বলে থাকি যে স্কুলে যেসব ছাত্র স্কুলে আসতেছে না, তাদের বাসা বাড়িতে যাবেন, গিয়ে জোরে পড়ার জন্যই চেষ্টা করবেন তাকে, তার কি অভাব কি অসুবিধা সমস্যার কারণে আসে না, তাকে একটু কোঅর্ডিনেট করবেন, কোঅপারেট করবেন। তখন একটা ছেলে জোরে পড়লে সে কিন্তু এক সময় বহাটে হয়ে যাবে, একটা সমাজের জন্য বোঝা হয়ে যাবে। এজন্য এই জোরে পড়ার চেষ্টা করবেন, আমরা শিক্ষক সমাজকেও বলে থাকি। তো আসলে আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ 2024 সালের 36 জুলাই এই বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ফলশ্রুতিতে একটা নতুন একটা বাংলাদেশ যাতে বিনির্মাণ হয়, সুন্দর একটা সরকার গঠন হয়, একটা রাষ্ট্র হয়, এবং আমরা আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমি সৌদি আরবে হজের উদ্দেশ্যে গেছি, লন্ডনেও ভিজিটে গেছি, গিয়ে দেখছি যে আসলে সবের থেকে কিন্তু সেরা আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের মাটি এত উর্বর মাটি, বিল্ডিং এ বটগাছ হয়ে যায়, এত উর্বর আবহাওয়া এবং উর্বর মাটি। এই মাটিতে যদি আমরা উর্বর মানুষ হয়ে যাই, সবাই একতাবদ্ধ হয়ে যাই, এবং আগামী একটা সুন্দর আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারি, তাইলে আমাদের এই দেশ পৃথিবীর বুকে অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, সামাজিক ভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যার ফলশ্রুতিতে এখন তো আমাদের সবাই বিদেশমুখী, কিন্তু এক সময় বিদেশের মানুষ আমাদের দেশমুখী হবে, এবং আমাদের মানুষ বিদেশ যাইতে চাইবে না, এমন একটা পরিবেশ, এমন একটা সমাজ হইতে পারে। এবং এই জন্য কিন্তু আমরা যারা শিক্ষক সমাজ আছি তারাও অগ্রণী ভূমিকা রাখবো, সচেতন সমাজ আছি তারাও অগ্রণী ভূমিকা রাখবো। আর সম্মানিত সাংবাদিক ভাই
যারা আছেন, যারা কলম দিয়ে লেখেন, যারা মুখ দিয়ে কথা বলেন, যারা মিডিয়ায় কাজ করেন, ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন, প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, তারা কিন্তু সমাজ গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং রেখে যাচ্ছেন, রাখবেন আগামী দিনেও। এজন্য সবাই মিলে যাতে আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন বাংলাদেশ করতে পারি এবং নতুন একটা সমাজ বিনির্মাণ হয়। 2024 সালের যে পরিবর্তন, এই পরিবর্তনের সময় যেসব আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন, তাদের পরিবার পরিজনকে সবর এখতিয়ার করবার তৌফিক দান করুন এবং সবাই আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন এবং আমরা সবাই যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের খাতা কসুর মাফ করে আল্লাহ যাতে সবাইকে অন্ততপক্ষে মুসলমান যারা আছেন সবাইকে জান্নাত নসিব করেন। আর যারা আমরা দুনিয়াতে আছি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আর্থিক সচ্ছলতা দান করেন এবং আমাদেরকে সসম্মানে ইজ্জতের সাথে থাকবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা লক্ষ্য করলাম যে বেড়েছে পাশের হার, কমেছে শিক্ষার গুণগত মান বর্তমানে, বিশেষ করে এসএসসি লেভেলে। কিছু ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে যে সর্বর্ণ এবং বন্ধন ব্যঞ্জন বর্ণের সংখ্যাটা হতো, তারা বলে বাঁকা কয়েকটা, এই ধরনের একটা জবাব দেয়। এটা অনুচনা বাঁকা কয়েকটা, এই ধরনের ছাত্র স্যারের সহিত আমার দীর্ঘদিনের পরিচয়, আপনি নিজেও দেখেছেন। প্রায় সময় আপনার এখানে অনেক জোরে পড়া ছাত্রকে নিয়ে আমি বছরে 1-2টা রাস্তাঘাট থেকে, পথ থেকে, বাজার থেকে, হাট থেকে, মাঠ থেকে এনে, এই বছরও 2টা ছাত্রকে আমি শিক্ষা বুঝে এনে আমাদের নবমে যোগ করেছি। অথচ আমরা লাইভে দেখি কিছু মানুষের ইউটিউবার যারা আছে এরা রাস্তায় ঘুরে ঘুরে এই ফকিরকে 100 টাকা দিয়ে আরেকজনকে কাঁঠাল কিনে দেয়, এরকমকে একটা মাছ কিনে দেয়। কিন্তু স্যার আমি এই সংস্কৃতি চর্চার পাশাপাশি একটা জিনিস বেছে নিয়েছি যে একজন ভিক্ষুককে টাকা দিলে সেটা শেষ হয়ে যাবে, তার চাহিদা চিরদিনের জন্য পূরণ হবে না। কাঁঠাল কিনে দিলে সে বিকালে খেয়ে ফেলবে। যদি আমি একটি জোরে পড়া ছাত্রকে তুলে দিতে পারি, সে বাঁচবে, তার জাতি বাঁচাবে, দেশ বাঁচাবে, ভবিষ্যতে সে আরো 10 জন মানুষকে হেল্প করবে। এই দুটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? আসলে মিস্টার ফজলুর রহমান ফজলু অত্যন্ত সুন্দর একটা প্রসঙ্গ টেনেছেন। অ্যাকচুয়ালি আমরা দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। আর এই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে এক নিরপরাধ একটা মানুষকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর উপকার করা, ভালো কাজ করা, 100 জন মিলেও ভালো একটা কাজ অনেক সময় করতে পারে না, কিন্তু খারাপ করতে হলে একজনেও করতে পারে। গ্রামে গঞ্জে দেখা যায় একজন দুষ্ট লোক যদি দিয়াশলাইয়ের একটা খাটিয়ে খরচ করে একটা পড়ের করে একটা আগুন লাগাই দেয়, এই গোর বাড়ি পুরা জ্বলিয়া ছাই হয়ে যায়। অথচ ছোট্ট একটা মেসের কাঠি জ্বালাইছে মাত্র। তো একটা বাচ্চা যদি একটা স্কুল থেকে যদি একটা বাচ্চা জোরে পড়ে, পড়ালেখা থেকে ছিটকে পড়ে, তো এই একটা বাচ্চা গিয়ে বস্তি এলাকায় গিয়ে সে নেশা বেশা করে নানান ভাবে সে নষ্ট হয়ে যেতে পারে। এবং এই নষ্ট হয়ে একটা বাচ্চা নষ্ট হওয়ার পরে সে একটা সমাজ নষ্ট করে ফেলতে পারে। যার ফলে এই একটা বাচ্চাকে জোরে পড়া থেকে যদি আমরা যারা সচেতন শিক্ষাবিদ আসি, আমরা যদি জোরে পড়া থেকে রক্ষা করতে পারি, তার মানে একটা সমাজকে রক্ষা করলাম, একটা এলাকাকে রক্ষা করলাম, রাষ্ট্রকে রক্ষা করলাম। তো সেই হিসাবে এই জোড়া পোড়ার মধ্যে আমার ফজলু কিন্তু অনেক ভূমিকা রাখেন। ফজলু মাঝে মধ্যে আসেন, এসে স্যার অমুক পড়ালেখা করতে পারতেছেন, এইসব আমার কাছেও আসেন, অন্যের কাছেও যান। এই যে একটা উদ্যোগ, এটা অনেক মহৎ উদ্যোগ, অনেক মহান উদ্যোগ। কারণ এই একটা ছেলে জোরে পড়ে সে কিন্তু একটা সমাজের জন্য বোঝা হয়ে যেতে পারে, সমাজ ধ্বংসকারী হয়ে যেতে পারে।
আল্লাহ তাকে সেটা থেকে রক্ষা করলেন। কত বড় ভালো কাজ, মহৎ কাজ, মহান কাজ। তো এটা খুবই ভালো এবং এটা আমরা আসলে সবাই এগুলা অনুসরণ। আমাদের আয়োজন শেষ পর্যায়ে স্যার, আমাদের আয়োজন লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি শেষ কথাটি বলে আমার কথা শেষ করতে চাই। আমি আজ ধন্য হয়েছি, একজন শিক্ষকদের শিক্ষক আমি বলবো, মহান কারিগর, আপনার মতো একজন মানুষের মুখোমুখি হতে পেরেছি। আমার উদ্দেশ্যে, আমার এই চ্যানেলের উদ্দেশ্যে, আমরা সাংবাদিকদের উদ্দেশ্যে 1 মিনিটে কোনো বক্তব্য থাকলে আমি পেশ করতে পারি স্যার। যে জুবের আহমদ সার্জনকে অনেক ধন্যবাদ যে আজকে যে অনেক কষ্ট করে সময় দিয়েছেন, দীর্ঘ সময় দিয়েছেন। এই সময় দেওয়ার কারণে প্রথম সিলেট বিভাগের প্রথম টিটি কলেজ, জালালাবাদ টিটি কলেজ এই প্রচার প্রসারের কারণে উপকৃত হবে এবং আমাদের সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, শিক্ষক সমাজ উপকৃত হবেন। এজন্য আমি জনাব জুবের আহমদ সাহেবকে এবং সার্জন টিভিকে, সার্জন টিভির কর্মকর্তা, কর্মচারী, সংশ্লিষ্ট যত আছেন সকলকে আমাদের এই কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুন। এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যত মিডিয়া আছে এই মিডিয়াগুলো কিন্তু সমাজ গঠনে, সমাজ সংস্কারে, একটা রাষ্ট্রীয় পরিবর্তনে আসলে অনেক ভূমিকা রেখে থাকেন। আসলে এই ভূমিকাটা অব্যাহত রাখবেন সেটা আশা করব এবং এবং এই অব্যাহত রাখার মাধ্যমে আমাদের সমাজটা এগিয়ে যাবে, আমাদের রাষ্ট্র এগিয়ে যাবে এবং আমাদের সবুজ শ্যামল শস্য শ্যামলা বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে যাবে। এবং এর জন্য সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত প্রিন্ট মিডিয়ার কর্মী দায়িত্বশীল নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার কর্মী দায়িত্বশীল নেতৃবৃন্দ, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন এবং তৌফিক দান করুন সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আয়োজন। আমরা আসলে আজকের এই কাকতালীয় ভাবে আসা স্যারের এই কলেজে পরিদর্শনে, আর এর পিছনের কারিগর ছিলেন ফজলুর রহমান ফজলু ভাই এবং তার সাথী বন্ধু। আমি প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসপাতুল্লাহ স্যারের জন্য দোয়া চাই। ভীষণ বিনয়ী একজন মানুষ, অমায়িক একজন মানুষ হিসাবে আমি তার চিরকল্যাণ কামনা করছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং এই জাতীয় কাজে, এই প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমার মনে হয় একজন ভালো মানুষ, কোনো সন্দেহ নেই। তার হাত ধরে আজকে অনেক শিক্ষার্থী যার যার অবস্থানে ভালো কাজ করছেন, সেই জন্য সকলকে জানাচ্ছি আমাদের সার্জন টিভির পক্ষ থেকে আবারও এক রাষ্ট্রীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আবারও স্যারের সঙ্গে দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।